Curiosity keeps leading us down new paths. Walt Disney. The pandemic has put the whole society in a flux. Challenges in life have increased many folds. While all of us are struggling to cope with the change, we as a society are unable to give adequate support to the seniors in our society. The seniors also need guidance to navigate through the constant changes like the rest of us. They also need respite from their boredom through engagement or entertainment. They need something focused to their individual needs. Seek and Connect is an initiative by Care Unlimited to provide a virtual platform to the seniors with enriching activities which provide many mental health benefits, including lifting a person's mood and increasing a sense of self reliance and purpose. While the pandemic has restricted us to indoors, making virtual interaction a way of life, we felt that this concept can be leveraged for the seniors and by the seniors through the concept of a virtual adda by keeping them engaged, interested, and entertained. So join us in any of our future sessions of Seek and Connect and rewind, relive, and reconnect. Thank you and hope to see you soon. মনের খাতায় তো আমরা গতকাল ইতিহাসের পাতার বদলে মনের খাতার দিকে বেশি নজর দিয়েছিলাম। আজকেও আমি চাইবো যে মনের খাতা থেকেই আগে মানুষ যারা আমরা রয়েছি, আমরা মনের খাতা থেকে শহরের রাস্তার, শহরের যানবাহনের একটা দুটো যাকে বলে ব্যক্তিগত স্মৃতিচারণ করি। আগের দিনে আমরা টের পেয়েছিলাম যে আমাদের ঠিক কতটা কাছের ওই ট্রাম, আর তারপরে দেখা গেল আশ্চর্যভাবে ডবল ডেকার বাসের স্মৃতি। কেউ বললেন তার প্রথমবার এসে ডবল ডেকার বাসে চড়ার স্মৃতি, অনেকেই সেটা বলেছিলেন। এমন কথাও জানা গেল যে কলকাতার রাস্তার নিজস্ব রোম্যান্টিসিজমের একটি আঙ্গিক ছিল বোধহয় ওই ত্রিতলিকার দ্বিতীয় তলে উঠে একদম সামনে গিয়ে চুপটি করে বসে এবং ওপর থেকে কলকাতা শহর দেখতে দেখতে মনের মানুষটিকে পাশে নিয়ে মনের কথা বলতে বলতে সাধের শহরটাকে অবলোকন করে। সে একটা দিন ছিল বটে। এখন তো সময় বদলেছে, এখন আশা করা যাচ্ছে যে আবার হয়তো তেমন না হলেও একটা অন্য রকমের ত্রিতলিকার চেহারা কলকাতার রাস্তায় আবার দেখা যেতে পারে। কিন্তু এটা ঘটনা যে আগের দিনই আমরা যে কথাটা বলেছিলাম যে যাযাবর আমাদের জানিয়েছিলেন বিজ্ঞান দিচ্ছে বেগ, কেড়ে নিচ্ছে আবেগ, এখন বাসের চেহারাটা পাল্টে যাচ্ছে। এয়ার কন্ডিশন বাসেতে কলকাতার প্রচন্ড সামার নিশ্চয়ই অনেক সহজে অতিক্রম করা যায়। মানুষ বাইপাসের চওড়া রাস্তায় এসি বাসেতে, ইলেকট্রিক বাসেতে চেপে শাঁসা করে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যাচ্ছেন, এসব আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সেইখানকার বাসের ট্রাভেলের মধ্যে কি রোম্যান্টিসিজম রয়েছে তা এখনো বোধহয় আমরা ঠিক ধরে উঠতে পারছি না। আশা করি যে আজ থেকে 20 বছর বাদে, 25 বছর বাদে এই সফরের ইতিবৃত্তে যে নানান আঙ্গিক তৈরি হবে, তাই নিয়ে তৈরি হবে নানান গল্প। তবে আমরা অন্তত এই আড্ডাতে মোটামুটি ভাবে যারা রয়েছি তারা বোধহয় সেই গল্পে বঞ্চিতই থাকবো, আমাদের সময় পার করা গল্প। আজকে বরং আমরা চলুন আরেকবার স্মৃতির গহনে ডুব দিই, আপনাদের জিজ্ঞেস করি যে আর কি কারুর কাছে কোনো ডবল ডেকার বাস বা ট্রাম বা কলকাতার রাস্তার যানবাহনের ভয়ের, মনে রাখার মতো, হাসির বা নানান কারণেই স্মরণীয় কথা নেই? আমি জানি আছে, নিশ্চয়ই আছে, এবং আস্তে আস্তে উঠতে থাকবে সেই সব গল্প। কলকাতার বাসের গল্প হরেক, অনেক রকমের বাস। আসলে যেগুলোকে আমরা এখন বলি ঘোড়ায় টানা ট্রাম, আমরা জানি যে ঘোড়ায় টানা ট্রাম তো ঠিক ট্র্যাকের ওপর চলতো না, টেকনিক্যালি বলতে পারা যায় সেগুলো ঘোড়ায় টানা বাসও ভাবা যেতে পারে। আসলে আগের দিন ঘোড়ার গাড়ির যখন আমরা বলছিলাম, ওই ঘোড়ার গাড়িটা আস্তে আস্তে 1 ঘোড়া হয়ে 2 ঘোড়া হয়ে 4 ঘোড়াতে গিয়ে দাঁড়ালো, আর পেছনের ক্যারেজটাও বাড়তে বাড়তে
একদম বড় লম্বা একটা ক্যারেজ হয়ে উঠলো। যখন ওই ক্যারেজ হয়ে উঠলো তখন ওইটাই হয়ে গেল এক হিসেবে আহ, এক হিসেবে সেটা বলা যেতে পারে কলকাতার একেবারে প্রথম দিকের একটি মাস ট্রান্সপোর্ট, অর্থাৎ এমন একটা ট্রান্সপোর্ট যেটার একটা রুট আছে, যেটার ওপর দিয়ে সেটা যেতে থাকবে, মানুষ আলাদাভাবে সেইখানে উঠবে এবং স্টপেজ ওয়াইজ একটা স্টপেজ থেকে উঠবে আর একটা স্টপেজে গিয়ে নামবে, যেটাকে বলা হয় মাস ট্রানজিট। একটা স্টপেজে উঠবে আর একটা স্টপেজে নামবে এবং তার জন্য একটা ফি পে করবে, সেটা ওই ক্যারেজের মধ্যেই পে করবে। এইটার প্রথম দৃষ্টান্ত হিসেবে ওই ঘোড়ায় টানা মাস ক্যারেজের কথা আমরা ভাবতে পারি কলকাতা শহরের মধ্যে যেটা চালু হয়েছে। আস্তে আস্তে গ্রামেতেও এই ধরনের প্রচ্ছন্ন একটা অভিযান তৈরি হয়েছে অনেক গ্রামেতেই, তাই জন্য একটা বলার মতন সড়ক হয়েছে। অন্তত গ্রাম থেকে কিছুক্ষণের মধ্যেই পৌঁছানো যায় এরকম জায়গাতে সড়কগুলো এসে পৌঁছেছে, ফলে একটা যানবাহনও এসে পৌঁছচ্ছে। কিন্তু এটার একটা অন্য আঙ্গিক রয়েছে। যখন ছিল না, অর্থাৎ আজকে 50 বছর আগেও একটা দীর্ঘ জায়গা জুড়ে এগুলো ছিল না, এবং তাই জন্য ডুলি পালকির একটা চল ছিল। এখন ডুলি পালকির জন্য একটা যেরকম ছিল না বলে ডুলি পালকি চলতো, অর্থাৎ পথঘাট, তাহলে আরেকটাও থাকতে হতো, সেটা হচ্ছে বাহকরা। এবং ওই ওই এক্ষুনি যেটা দিদি আমাদের মনে করাচ্ছিলেন যে তারা কিন্তু যেখানেই থাক, আমরা জানি যে বাংলা সংস্কৃতিতে আমাদের পরিচিত আরেকটি সংস্কৃতি ভূপেন হাজারিকার গানের সঙ্গে আমরা পরিচিত রয়েছি। তার বিখ্যাত গান ছিল দোলা। দোলা হে দোলা আঁকা বাঁকা পথে মোরা ছুটে পথে কাঁধে নিয়ে চলে যাই বড় রাজা মহারাজাদের দোলা। ওই দোলা একই পালকির মতনই, রাজা মহারাজাদের দোলা নিয়ে চলেছে পালকি বাহকদের। আর এখানে সত্যেন্দ্রনাথ দত্ত লিখেছিলেন, সলিল চৌধুরী পালকি চলে, দারুণ গানটা। এবং মোটামুটি ভাবে অর্থাৎ আমাদের এই বিন্যাসেতে একটা দঙ্গল মানুষ ছিলেন, তারা পালকি ডোলা ডুলি যাই বলি না কেন সেটা বইতেন। কঠোর ফিজিক্যাল লেবার, একদম সোজা কথায় কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তাদের করা হতো। এবার যেটা বলার সেটা হচ্ছে যে এদের মোটামুটি ভাবে এরা ছিলেন একটি জনগোষ্ঠী যাদের কাহার জনগোষ্ঠী মূলত এই কাজটি করতেন। আমি সেটাই বলছিলাম আপনাদের, কাহার বলে এদের। আর এরা আমি দেখেছি, আমি বসুরানী পাল বলছি, আমাদের ছোটবেলায় গ্রামে গরুর গাড়ি ছিল। গরুর গাড়িতে করে আমার বেশ মনে আছে, ছোটবেলায় আমরা এ গ্রাম থেকে ও গ্রাম যেতাম গরুর গাড়িতে করে চড়ে দুর্গাপুজোর সময়। আর আমাদের 50s কি 52 পর্যন্ত আমি আমার দিদির বিয়েতে দেখেছি গরুর গাড়িতে করে ওই কাহাররা নিয়ে যেত, হয়তো 4টে কাহার বইছে দুজন করে, আর 2জন কি 3জন সঙ্গে সঙ্গে যাচ্ছে, যাতে আর কি ঘাড় ব্যথা হয়ে গেলে পরে তারা চেঞ্জ করতে পারে। এটা ছিল, হ্যাঁ এইটাই আমি এটাই বলতে চাইছি যে এখানেও মজার ব্যাপার, সেটা হচ্ছে গরুর গাড়ির অপেক্ষাকৃত গরুর গাড়ি যেরকম চওড়া, এবং গরুর গাড়ি যেরকম ধরনের গরুর গাড়ি থাকলে গরুর গাড়ি যেখানে যেতে পারে আদতে মোটামুটি ভাবে কিছুটা হলেও ঘোড়ার গাড়িও সেখানে যেতে পারে। একটা মিনিমাম সড়ক আছে, কিন্তু মিনিমাম সড়কও যেখানে নেই সেই জায়গায় পালকি বা ডোলা বা ডুলি ছাড়া কোনো উপায় ছিল না। এবার এই গরুর গাড়ি চালিয়ে যেতেন যারা, গাড়োয়ান যাদের বলা হতো বা কোচওয়ান যাদের বলা হতো, যারা ঘোড়া চালাতেন। এখন অনেক ক্ষেত্রেই মজার ব্যাপার হচ্ছে যে বিস্তীর্ণ ভাবে এই পশু পালন করতেন যারা এই গরুটিকে তৈরি করতেন, তাকে খাওয়াতেন ইত্যাদি ইত্যাদি, অনেক ক্ষেত্রেই দেখা গেছে অন্তত পূর্ব ভারতের দিকে এরা হচ্ছেন, মনে হয় আগেও এরাও হয়তো কাহার বা ওরম কোনো প্রাসঙ্গিক ভাবেই কথাটা বলছি, মানে মানে যাতে আমরা সবাই বুঝতে পারি, পরিচিত একটা শব্দ ব্যবহার করছি, তারা তুলনামূলক ভাবে জাত বিন্যাসে তারা যাকে বলা হতো নিচু জাত, এবং তাদের মধ্যে অনেকেই তাই জন্যে বিশেষত গাড়োয়ান এবং কচোয়ানদের মধ্যে
একটা বড় অংশ ছিলেন মুসলমান। আজকেও যদি আমরা এদিকে আসি এবং দেখি যে যেটা প্রাথমিকভাবে ডালহাউসি হয়ে উঠবে হোয়াইট ম্যানস টাউন, মানে ততদিনে কিন্তু এখানে ইংরেজরা বাকি ইউরোপিয়ানদের হটিয়ে তাদের প্রভুত্ব দখল, মানে প্রভুত্ব ফলাও করে দিয়েছে। সেইখানে যদি দেখা যায় যেটা আজকে সেন্ট জনস চার্চ, যে সেন্ট জনস চার্চের মধ্যে কিন্তু এখনো, যে সেন্ট জনস চার্চের মধ্যে মূল বিল্ডিংটার একেবারে ধারে, চার্চের বিল্ডিং এরই ধারে আমরা এখনো পর্যন্ত দেখতে পাই যেটাকে বলা হয় কাউন্সিল রুম, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাউন্সিলের অরিজিনাল মিটিং করা হতো যে রুমে, এবং সেই রুমেতে, হ্যালো শুনতে পাওয়া যাচ্ছে কি? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো এবার ওই কাউন্সিল রুমেতে গেলে দেখতে পাবেন ওখানে এখনো পর্যন্ত ওয়ারেন হেস্টিংস এর চেয়ারটি রক্ষিত আছে। অর্থাৎ যখন ওই চার্চের ওই চত্বর থেকেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি রুল করত, এবং তার পরবর্তীকালে ওটা যে বড় হয়ে উঠলো, সেইখানে ওই অত বড় চার্চের বাইরে একটি শ্বেত পাথরের ফলক লাগানো আছে, যে ফলকে পরিষ্কার লেখাই আছে যে এই চার্চের জমি এবং তার সংলগ্ন যে বাগান, তার যে জমি, এই জমিটি এই চার্চকে দান হিসেবে দান করেছিলেন। কে দান করেছিলেন? দান করেছিলেন নবকৃষ্ণ দেব। আমরা জানি বাবু শ্রী নবকৃষ্ণ দেব, আমাদের নবকৃষ্ণ দেব বাহাদুর। এবং সেখানে কিন্তু এই প্রথম ওই জায়গা রয়েছে দ্য রাজা বাহাদুর অফ শোভা বাজার, এই শব্দটি লেখা রয়েছে। অর্থাৎ ওই সময় থেকে কিন্তু আস্তে আস্তে আমাদের অভিধানে এই বাহাদুরি শব্দটি চলে আসছে। আমি এই জন্য বললাম, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে তখনও পর্যন্ত, এবং মানে যাদের নিয়ে দেখবেন এখনকার দিনের একজন আধুনিক এই ইতিহাসের গল্প তৈরি করেন তিনি, উইলিয়াম ডালরিম্পল কিন্তু এই জিনিসটাকে সিগনিফাই করে একটা বই লিখেছিলেন, যেটা নামই উনি দিয়েছিলেন দ্য হোয়াইট মুঘলস। অর্থাৎ মোগল সাম্রাজ্যের পরে আস্তে আস্তে কোম্পানির হাত ধরে এই যে লোকগুলো এসে কোম্পানির সাম্রাজ্য বিস্তার করছে, তাদের মধ্যে প্রাথমিকভাবে তারা যে বিলাস ব্যাসন ভোগ সম্ভোগ রুচিবোধের পরিচয় দিচ্ছে, সেটা কিন্তু খাঁটি ইউরোপিয়ান নয়। তার কারণ এখানে তো ধন দৌলত এবং যে বাবুয়ানি স্পর্শ তারা পাচ্ছে, তার তুলনামূলক বা তুল্যমূল্য কোনো কিছুই তখন পৃথিবীতে অন্য কোথাও নেই। যে কারণে তারা মজে বসছে এখানে, প্রবল অর্থ। অন্যদিক থেকে দেখতে গেলে এইখানকার প্রচন্ড গরম আর ট্রপিক্যাল ডিজিজ, এগুলো তো গন্ডগোলের। তৎসত্ত্বেও এখানে কি মধু তারা পাচ্ছে, অন্যতম মধু যেটা তারা পাচ্ছে, যে মধুরটার অন্য জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে একটা পালকি যাচ্ছে, দুজন বেহারা যাচ্ছে, সঙ্গে দুজন রিপ্লেসমেন্ট বেহারা যাচ্ছে, অর্থাৎ খুব সস্তা কায়িক শ্রম। তার চূড়ান্ত পরিণতি আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানির আমলে, যেখানে একটি 4 জনের ব্রিটিশ পরিবারের জন্য 76 জন চাকর চাকরানির একটা বর্গ তৈরি হচ্ছে। খানসামা থেকে শুরু করে, চাকর থেকে শুরু করে, রাঁধুনি থেকে শুরু করে, পাংখা বারদার থেকে শুরু করে, হুঁকা বারদার থেকে শুরু করে, এবং এদের নামকরণের জায়গাটা দেখলেও আমরা এই যেটাকে বলা যায় এক ধরনের অ্যাংলো ফার্সি কালচারের উদ্ভব আমরা দেখতে পাচ্ছি। এবং আজকে যার নামে আমাদের মনুমেন্ট, অক্টোরলনি মনুমেন্ট, এই জেনারেল অক্টোরলনি একজন বিখ্যাত এই ধরনের সাহিত্য ছিলেন। তিনি মূলত একদম পুরোপুরি তৎকালীন যে নবাবী অঙ্গরক্ষা বা নবাবদের মতন করে থাকা, তাদের মতন করে খাওয়া দাওয়া করা, হুঁকো খাওয়া, প্রচুর চাপরাশি থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি নিয়ে আসা, এই ধরনের বিলাস ব্যাসনে অভ্যস্ত হয়ে উঠছে। তাই জন্য কাজেই আপনারা বুঝতেই পারছেন যে সেরকমই একজন ওই কোম্পানির যেরকম বোটানিক্যাল গার্ডেন, তার এপাশে অর্থাৎ উল্টো একদিকে আরেকটি দুর্দান্ত ওরকমই বাগান তৈরি করেছিলেন, যেটার নাম ছিল শালিমার। এবং যেটা আমাদের তখন রত্নাদি বোধহয় বলছিলেন যে 20 শতাব্দী আসার আগেই ঘটনা যে একটি দুর্দান্ত ঝড়ের পর সেটি নষ্ট হয়ে যায় এবং তার পরবর্তীকালে ওই যে বাগানের জায়গাটি,
সেটাই তখন সদ্য প্রতিষ্ঠিত হওয়া রেল কোম্পানি তার ইয়ার্ড হিসেবে প্রতিষ্ঠা করে। কিন্তু ইতিহাসের একটি স্পর্শ রয়ে গেল, সেই রেল ইয়ার্ডটির নাম হয়ে গেল শালিমার রেল ইয়ার্ড। ওই শালিমারের মধ্যে দিয়ে ইতিহাস তার চিহ্ন দিয়ে গেল আমাদের জন্য, যে মনে রেখো এখানে একদিন একটি ভোগবিলাসের দুর্দান্ত বাগান ছিল, অন্যটা ছিল কোম্পানি। এই দুটো আবার তেমনি এরকম মজা আমাদের কলকাতার দিকেও রয়েছে। কলকাতার দিকে কিন্তু বাগানগুলো ছিল হচ্ছে গঙ্গার থেকে দূরে, অর্থাৎ আজকে যে জায়গাটাকে আমরা বলছি এই মানিকতলা থেকে আরো এগিয়ে গিয়ে উল্টো ডাঙা বা আরো পরবর্তীকালে আমরা জানি যে ওই জায়গাটাই তখন ছিল কলকাতার বিস্তৃতির শেষ পরিধি। এবং কলকাতার তৎকালীন যে সমস্ত বড় মানুষরা ছিলেন, অর্থাৎ আপনাদের মনে রাখতে হবে যে কলকাতার তখনকার সব থেকে বড় বাবুয়ানির জায়গা কিন্তু জোড়াসাঁকো সুতানুটি, এই চত্বর। এবার জোড়াসাঁকো সুতানুটি থেকে তারা এগিয়ে আমরা জানি যে শেষ হচ্ছে ওই মারহাট্টা ডিচ, মারাঠা বর্গীদের আটকানোর জন্য, অর্থাৎ যেটা হচ্ছে এখন সার্কুলার রোড। সার্কুলার রোড পার করে গেলেই কলকাতা শেষ, শহরতলি শুরু। সেইখানে তাদের নানা রকম বাগান, আমরা আজও তার পরিচয় পাই। আমরা জানি যে ওই চত্বরগুলোতে এখনো বড় বড় অঞ্চল রয়েছে যেগুলো সেই বাগানের নামে। কোনটার নাম পার্সি বাগান, কোনটার নাম হাফসি বাগান, কোনটার নাম তেলেঙ্গা বাগান, কোনটার নাম কবিরাজ বাগান, ইত্যাদি ইত্যাদি। এবং যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন ওই রাস্তা দিয়ে যদি আপনি গঙ্গার দিকে আসতে থাকেন তাহলে একেবারে গঙ্গার পার্শ্ববর্তী অঞ্চলের একটি রাস্তার নাম হচ্ছে জোড়াবাগান স্ট্রিট। মজার কথা, সেখানে তো আর বাগান নেই, বাগানগুলো ছিল সব ওইদিকে। আমরা যদি রবি ঠাকুরের ছেলেবেলার গল্প পড়ি সেখানে দেখবো যে উনি কিন্তু বলছেন যে ওই মানিকতলা অঞ্চল পার করে গেলেই সব একটা একটা বাগান ছিল, কাঁঠাল বাগান ইত্যাদি। আর ওরা একদিন রোববার দিন শেয়াল শিকার করতে যেত, সে নিয়ে অনেক গল্প আছে, সেই গল্প না হয় আমরা আরেকদিন যাবো। মোট কথা হচ্ছে বাগানগুলো ওদিকে, জোড়াবাগান স্ট্রিট এদিকে কেন? তার কারণ হচ্ছে ওই একই, ওইখান থেকে ঘোড়ার গাড়ি চেপে কলকাতার শহরতলিতে ঢুকলেই ডান দিকে বাঁদিকে, ডান হাতি এবং বাঁ হাতি দুই তৎকালীন বিখ্যাত মানুষের দুটি বাগান বাড়ি ছিল। এবং যে ঘোড়ার গাড়ি চালানো হবে বলে সোজা একটি বড় রাস্তা এই দুই বড় মানুষ তাদের খরচায় তৈরি করেছিলেন, যাতে তারা নিজের বাড়ি থেকে বেরিয়ে ঘোড়ার গাড়ি চড়ে তাদের বাগান বাড়িতে বিলাস ব্যাসনে যেতে পারে। লোকমুখে আস্তে আস্তে ওই যে রাস্তা, যে রাস্তাতে ঘোড়ার গাড়ি চড়ে দুটি বাগানে দুটি বড় মানুষ যান, সেই রাস্তার নামই হয়ে গেল জোড়াবাগানের রাস্তা। তো জোড়াবাগানের রাস্তা তার পরবর্তীকালে নাম বদলাতে 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 এসে একেবারে শুরুর দিকটা, অর্থাৎ গঙ্গার পাড়ের দিকটাতেই খালি জোড়াবাগান নামটুকু ধরে রাখতে পারে। বাকিটা আমরা জানি এখন এক হিসেবে তারই নাম হয়ে গেছে পরবর্তীকালে গ্রে স্ট্রিট, যখন সেটা আস্তে আস্তে অ্যাসফল্ট হয়ে একটা রাস্তা হয়ে উঠলো, যেটাকে আমরা তার পরবর্তীকালে নাম দিয়েছি অরবিন্দ সরণি। আপনার খেয়াল করে দেখুন ওই অরবিন্দ সরণি যেখানটা এসে প্রায় গঙ্গার পাড়ে শেষ হচ্ছে, সেই চত্বরটাকেই আমরা জোড়া বাগান বলে থাকি। পার্সি বাগান বলতে আপনারা যদি দেখেন আজকে যেখানে রাজাবাজার সায়েন্স কলেজ, বা বোধহয় এগুলো আমার স্ত্রীরা ভালো বলতে পারবেন যারা পড়াশোনার সঙ্গে যুক্ত, যে সেটার বোধহয় এখন পোশাকি নাম হয়েছে তারকনাথ পালিত শিক্ষা প্রাঙ্গণ। ওই রাজাবাজার সায়েন্স কলেজের গায়ের রাস্তার নাম পার্সি বাগান লেন। এবার সেই জায়গা থেকে যদি ইতিহাসটাকে বিচার করার চেষ্টা করি তাহলে খেয়াল করতে হয় যে পার্সিটাই বা কে ছিলেন, তার বাগান কোনটা ছিল। ইতিহাস বলছে আজকে যেটা রাজাবাজার সায়েন্স কলেজ, ওই প্রকাণ্ড চত্বরটাই ছিল কলকাতার প্রথম পার্সি বড় মানুষ যিনি ছিলেন রুস্তমজি কাওয়াসজি। ওটা ছিল রুস্তমজি কাওয়াসজির বাড়ি, বাগান বাড়ি যাই বলুন তা। এখন রুস্তমজি কাওয়াসজি কে ছিলেন? আপনারা জানেন যে আমরা বাঙালিরা ভাবতে খুব প্রসাদ লাভ করি যে আমাদের প্রিন্স দ্বারকানাথ ঠাকুর হচ্ছেন প্রথম ভারতীয় যার নিজের একদম জাহাজ ছিল।
এই ঘটনাটা কিন্তু ঠিক নয়। প্রথম ভারতীয় যিনি জাহাজ ব্যবসাতে নিজের জাহাজ কিনতে পেরেছিলেন তিনি হচ্ছেন এই রুস্তমজি কাওয়াজ। এই রুস্তমজি কাওয়াজির নামে দুটি রাস্তা রয়েছে কলকাতায়। মজার ব্যাপার, একেবারে দক্ষিণ কলকাতায় বালিগঞ্জ ফাঁড়ির কাছাকাছি একটি রাস্তা আছে, যে রাস্তাটির নাম রুস্তমজি স্ট্রিট। তার ইতিহাস আরেকদিন হবে। আর ওই পার্সি বাগান লেন রয়েছে রাজাবাজার সায়েন্স কলেজের গায়ে। তার কারণ রাজাবাজার সায়েন্স কলেজের প্রকাণ্ড যে চত্বরটি, সেটি ছিল অরিজিনালি ওই রুস্তমজি কাওয়াজির বাড়ি। আপনারা এটাও জানেন যে ওই জায়গাটি হচ্ছে মানিকতলার খুব কাছে। এবার মানিকতলা কোন মানিকের নামে, কেনই বা তার নাম মানিকতলা হলো, এ ব্যাপারে সব থেকে জরুরি বা ইতিহাস স্বীকৃতি পাওয়া যেতে পারে যে গল্পটি রয়েছে সেটি হলো এই, যে রুস্তমজি কাওয়াজির সুপুত্রের নামটি ছিল হচ্ছে কাওয়াজজি মানেকজি। এবং এই মানেকজি নিজে ওইখানে একটি বাজার বসিয়েছিলেন। তার আগে ওই চত্বরেতে বাজার বসানোর প্রয়োজন হয়নি, কিন্তু এক্সপ্যান্ডিং কলকাতার ফলে ওখানে বাজার বসানোর একটা স্কোপ দেখা গিয়েছিল। উনি ওইখানে বাজারটি বসিয়েছিলেন এবং ওর বসানো বাজারকে কেন্দ্র করে ওই চত্বরটির নাম সম্ভবত হয়েছে মানকতলা। আপনারা যদি হিসেব করে দেখেন, আমরা বাংলাতে মানিকতলা বলি বটে, কিন্তু অরিজিনাল মানে ক্যালকাটার গেজেটের বা ক্যালকাটা কর্পোরেশন হিসেবেও নামটা কিন্তু আই নয়, এ দিয়ে করা আছে, মানকতলা। মানিকতলা পুরোপুরি নয়। তো সম্ভবত মানকতলাটা কাওয়াজি মানিকজির নাম ধরে এসেছে। দ্য লন্ডন ক্যালকাটা বাস, লন্ডনে শুরু, কলকাতায় শেষ। এবং বাসটা আদর করে যাকে পরবর্তীকালে দি হিপি রুট বাস বলা হতো, হিপি রুট বাস, 56 সাল থেকে 76 সাল, 20 বছর চলেছে। 50 দিন, মনে রাখবেন, এটি একটি বাস ছিল। অর্থাৎ বাসটা একটা বাস কলকাতা এই লন্ডন থেকে শুরু করতো, একটি লন্ডন থেকে বেরিয়ে সে আমস্টারডামে যেত, সেখান থেকে ওয়েস্ট জার্মানি যেত, সেখান থেকে যেতে যেতে টার্কি হয়ে, তারপর ওখান থেকে ইরান হয়ে, তারপর পাকিস্তানের মধ্যে দিয়ে এসে দিল্লি হয়ে, বেনারস হয়ে, কলকাতায় এসে শেষ। এইটাই ছিল তার প্রাথমিক দিকের রুট। পরবর্তীকালে কলকাতা থেকে সে আরো যেত, কলকাতা থেকে সেইগন বা এখনকার রাঙ্গুন বা ইয়াঙ্গুন হয়ে সে আলটিমেটলি ওখান থেকে বাসটাই একটা জাহাজে চড়ে গিয়ে পৌঁছতো অস্ট্রেলিয়ায় এবং সিডনিতে গিয়ে শেষ করত। 56 সাল থেকে 76 সাল, 20 বছর ধরে এই বাস জার্নি চলেছে। ভারী আশ্চর্য বিষয়, 50 দিন ধরে চলতো। এবং কিভাবে হতো, কি ঘটতো সেটা, এক দঙ্গল লোকজন সেই বাসেতে উঠতো, তাতে একটা কিচেন থাকতো, তারা খাওয়া দাওয়া করতো সেইখানে, শপিং স্টপ থাকতো, এদিক ওদিক ঘোরাঘুরি হতো, যেমন টার্কিতে, সালজবুর্গে, পেশোয়ারে, দিল্লিতে তাজমহল দেখার জন্য থেমে যেত, কাশিতে 2 দিন কাটিয়ে আসতো এবং কলকাতাতে এসে আরো 7 দিন থাকতো। এবং এরা মনের আনন্দে, অর্থাৎ এই আমাদের হিসেব মতন যদি দেখি, তাহলে আমি বলতে পারি যে দেশ দেখা, বিদেশ ঘোরা, এটা দুটি আঙ্গিক থেকে আধুনিক মানুষ দেখেছেন, ঘুরেছেন। একদম লোককে আমরা স্বীকৃত ভাবেই কিন্তু পর্যটক বলি, আর বাংলাতে পর্যটন, পর্যটক এরকম শব্দগুলোই আমরা বলি। কিন্তু ইংরেজিতে অনেকটা বলা যেতে পারে যে স্বীকৃতভাবেই দুটি শব্দ ব্যবহার করা হয়, একটা ট্রাভেল আর একটা ট্যুর। এবং তাকে কেন্দ্র করে যার মাথায় রয়েছে ট্যুর তাকে ট্যুরিস্ট বলছি, আর যার মাথায় রয়েছে ট্রাভেলিং তাকে ট্রাভেলার বলছি। এটা মাথায় রেখেই এই যে লন্ডন ক্যালকাটা বাস রুট, সেই কোম্পানি, লন্ডন ক্যালকাটা বাস রুটের কোম্পানি নিজেরা স্বীকৃতভাবে বলেছিল, দিস ইজ আ ট্রাভেলার্স এক্সপিডিশন এন্ড নট আ টুরিস্ট অ্যাট্রাকশন। কোন টুরিস্ট এটা করবেন না। মনে রাখবেন যে এটা পরবর্তীকালেও আবার হয়েছে। আমার নিজের ব্যক্তিগত একটি স্মৃতি আছে, হয়তো আমার এই সূর্যাশিসেরও হয়তো সেই স্মৃতি থাকতে পারে। আমরা যখন ছাত্র অবস্থাতে রয়েছি,
তখন সম্ভবত জার্মানির কয়েকজন স্টুডেন্ট, মানে তাদের বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রছাত্রী ছিলেন, তারা মিলে একটি এরকম ডাবল ডেকার বাস নিয়ে এরকম ওয়ার্ল্ড ট্যুরে বেরিয়েছিলেন এবং তারা সেই বাসটিকে নিয়ে কলকাতায় এসে পৌঁছেছিলেন। এবং সেই বাসটি কলকাতার যে 3 দিন রেস্ট নিয়েছিল, স্টপ ওভার ছিল, সেটা সেন্ট লরেন্স স্কুলের মাঠেতেই ছিল। আমরা অন্য স্কুলে পড়তাম, তখন আমরা ওই সেন্ট লরেন্স স্কুলেতে গিয়েছিলাম সেই বাস দেখতে এবং বাসের সাহেব মেমদের সঙ্গে গল্প গুজব করতে, এবং ভারী মজা লেগেছিল, তাদের সঙ্গে নানা রকম এক্সচেঞ্জও আইডিয়া হয়েছে। তাই কলকাতাকে স্যালিউট করে কিন্তু একটা সময় 56 থেকে 76 পরবর্তীকালে আপনারা জানেন যে পাকিস্তানের সঙ্গে আমাদের যে সম্পর্ক তৈরি হয়েছিল, ইরানে যে বিশেষ অবস্থান হলো, এই রুটটার কাজ করতে পারে। কিন্তু আধুনিক সময়ে সর্বাধিক ইন্টারন্যাশনাল ট্রাভেলে একটা কোণে কলকাতা জুড়ে ছিল। এইটা যেন আমরা মনে রাখি যখন আমরা আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স গুলো বলছি। আর সেই আঙ্গিক থেকেই আমরা টুক করে আরেকবার একটু খোঁজ নিয়ে নিই কলকাতার যানবাহনের মধ্যে একটি বিশেষ যানবাহন। সেটা হলো কলকাতা এরোড্রোমকে কেন্দ্র করে যে যানবাহন, অর্থাৎ এটা একেবারে স্বীকৃতভাবেই আধুনিক যে এয়ার ট্রাভেল। কলকাতা কিন্তু ইন্টারন্যাশনাল এয়ার ম্যাপে একেবারে গোড়ার দিক থেকেই রয়েছে। এটা স্বাভাবিক, কারণ যে সময় ইন্টারন্যাশনাল এয়ার ট্রাভেলটা ডেভেলপ করছে তখন তো কলকাতা একটা মধ্যমণি শহর। তাহলে দেখুন, এইটাতে যদি আমরা মনে করার চেষ্টা করি, কিন্তু কি আমরা এটাও জানি যে এই আধুনিক সময় এই এক্সপ্লোরেটরি সায়েন্সের একদম পুরোটা হচ্ছে কিন্তু মিলিটারি রিসার্চ, অর্থাৎ এই জিনিসগুলো প্রাথমিকভাবে আসবে সৈন্য বা যুদ্ধকে কেন্দ্র করে। তাই জন্যে সেইভাবেই কিন্তু আমাদের এরোড্রোম তৈরি হচ্ছে কোথায়? দমদমে। আপনাদের বোধহয় আমি আগেও বলেছি, শব্দটা দেখেই বোঝার চেষ্টা করুন যে জায়গাটা কি ছিল। দমদম, গুলি ফাটানো হতো, বোমা তৈরি হতো, গুলি ফাটানো। ওটাই হচ্ছে আমাদের অরিজিনাল অর্ডিন্যান্স ফ্যাক্টরি। কোম্পানি তার ওইখানে জিনিসটা তৈরি করেছিল। তার এ পাশে ছিল গান অ্যান্ড শেল ফ্যাক্টরি কাশীপুর, আর ওদিকে রয়েছে একদম পুরো গুলির ফ্যাক্টরি। সেখান থেকে আরো এগিয়ে পরবর্তীকালে গঙ্গা থেকে আরো এগিয়ে গিয়ে ইছাপুরে তৈরি হবে রাইফেল ফ্যাক্টরি। এবং অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড আজও কিন্তু কলকাতাতেই তার হেড অফিস অবস্থিত। এবং ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন হেস্টিংস কে কেন্দ্র করে এখনো তার একটা বিরাট বড় কেন্দ্র রয়েছে। যাই হোক, তো এই হচ্ছে দমদম। চাঁদমারি, অরিজিনাল চাঁদমারি সেখানে হয়েছিল, বন্দুক শুটিং করা হতো, দমদম আওয়াজ হতো, লোকমুখে চত্বরটির নামই হয়ে গেল দমদম। সেই দমদমে ওই মিলিটারি যে এক্সপ্যানশনটা রয়েছে তারই পাশে একটা স্ট্রিপেতে প্রথম ওঠানামা করতে আরম্ভ করলো বিমান। অবশ্যই সেগুলো তো 1900, ওই মোটামুটি ভাবে 1900, অর্থাৎ তার কয়েকদিন বাদে প্রথম বিশ্বযুদ্ধ। আর তার আগে এই জিনিসটা আরম্ভ হয়েছে, এবং প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝখানে প্র্যাকটিক্যালি কমার্শিয়ালি এয়ারপোর্ট তৈরি হয়ে গেছে। আজকে যার নামে এয়ারপোর্ট, নেতাজি সুভাষচন্দ্র বসু, তার নামেই তো এয়ারপোর্ট। তার আর্লি ফটোগ্রাফি গুলো একটা রয়েছে, দেখবেন 34 সালে তো উনি ক্যালকাটা এয়ারপোর্টে একটা বিমান থেকে নামছেন। আজকে আমি যেরকম রয়েছে এরকম ধুতি পাঞ্জাবি পরি, আমারই মতো ধুতি পাঞ্জাবি পরেই নামছেন। অর্থাৎ এয়ারপোর্ট তৈরি হয়ে গেছে, কমার্শিয়াল ফ্লাইট নামতে আরম্ভ করেছে। খুবই মজাদার ব্যাপার। ডাকোটা 3, অর্থাৎ ডাকোটা 3 মানে ডাকোটা 1, ডাকোটা 2, যদি মানে ডাকোটা 3 হচ্ছে ডাকোটার মেজর একটা, ডাকোটা প্লেনের মেজর ফার্স্ট পপুলার আঙ্গিকের প্লেন। ডাকোটা 1, 2 অত দূর উঠতে পারতো না। ডাকোটা 3 প্রথম এয়ারক্রাফট যেটা আমাদের এই এরোড্রোমে নেমেছে। 1924 সালের মধ্যে কেএলএম এর একটা ফ্লাইট এখানে নামতে আরম্ভ করছে, রেগুলার বেসিসে আরম্ভ করছে। এবং কেএলএম, আপনারা সবাই জানেন যে কেএলএম হচ্ছে অরিজিনাল ফার্স্ট কমার্শিয়াল এয়ারলাইন্স হচ্ছে কেএলএম। এবং কেএলএম এর আমস্টারডাম থেকে বাটাভিয়া উইথ স্টপ ওভার এন্ড কলকাতা, এই নামেতে ছিল প্রথম ফ্লাইটটা। মজাদার ব্যাপার হচ্ছে বাটাভিয়া জায়গাটা কোথায়?
বাটাভিয়ার নতুন নাম জাকার্তা, ইন্দোনেশিয়া। আপনারা আগেও জানেন যে বাটাভিয়া থেকে লেবু নিয়ে আসা হতো কলকাতাতে, সেইগুলো একটি বিশেষ ধরনের লেবু, সেই লেবুগুলোরই আজকে নাম হয়েছে বাতাবি লেবু। যে কারণে দেখবেন বাতাবি লেবু ভারতীয় লেবু নয়, এবং ভারতবর্ষে আপনারা এই চত্বর ছাড়া আর কোথাও ওই লেবু পাবেন, কোথাও পাওয়া যায় না ওই লেবু। ট্র্যাডিশনালি ওই লেবুটি পর্তুগিজরা ইন্দোনেশিয়ার ওই জায়গা থেকে এখানে নিয়ে এসেছিল, সেই জায়গা থেকে বাতাবি লেবু নাম হয়ে গেছে। ওটা হচ্ছে লেবু যেটা বাটাভিয়া থেকে নিয়ে আসা হচ্ছিল, অর্থাৎ ইন্দোনেশিয়া থেকে নিয়ে আসা হচ্ছে মোটামুটি ভাবে এই। এবং এদিককে মানে কলকাতাকে কেন্দ্র করে কমার্শিয়াল এয়ারলাইন্স তৈরি হয়েছে, এয়ার ওরিয়েন্ট, ইম্পিরিয়াল এয়ার, ইম্পিরিয়াল এয়ার লন্ডন থেকে অস্ট্রেলিয়া এই চত্বরেতে ওড়াফেরা করতো। তাদের একদম বলা যেতে পারে তাদের মানে আজকের হিসেবে দেখতে গেলে হোম হচ্ছে কলকাতা। অস্ট্রেলিয়া থেকে বেরিয়ে কলকাতায় এলো, কলকাতাতে হোম হলো, কলকাতা থেকে বেরিয়ে লন্ডনে গেল, এইরকম ভাবেই চলছে। তেমনি হতো এয়ার ওরিয়েন্ট, প্যারিস থেকে সাইগন, আজকে যেটার নাম ইয়াঙ্গুন, ইত্যাদি ইত্যাদি। দুদিক থেকে এগেন দিস ইজ আ প্লেজার ট্রিপ, দুটো জায়গা থেকে বুঝতে পারছেন প্যারিস ইজ ফেমাস ফর ইটস প্লেজার এন্ড কালচার, সো ইজ সাইগন। এগুলোর বাইরেও খুব ইন্টারেস্টিং যে কলকাতা এয়ারপোর্ট বা কলকাতা এয়ারড্রোম বা এয়ার ট্রাভেলে কলকাতা কিরকম ভাবে নামি হয়েছে। আমেলিয়া ইয়ারহাস্ট, হ্যাঁ, অর্থাৎ প্রথম মহিলা, তিনি হারিয়েই গিয়েছিলেন, সম্ভবত তার প্লেন ভেঙে পড়ে যায় কোথাও, তাকে আর পাওয়া যায়নি, 2 বছর বাদে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। আমেলিয়া যে সমস্ত জায়গায় উড়েছেন, মানে উনি হচ্ছেন প্রথম মহিলা যিনি ইন্ডিভিজুয়ালি তার ওই ফকার প্লেন নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। তিনি কিন্তু আমাদের এখানে 37 সালেতে আমাদের এয়ারপোর্টে নেমেছেন, মানে তার রুটিং এর মধ্যে কলকাতা রয়েছে। প্রথম জেট পাওয়ার্ড এয়ারক্রাফট যেটা বোয়াক, ব্রিটিশ ওভারসিজ এয়ারওয়েজ কর্পোরেশন, ব্রিটিশ ওভারসিজ এয়ারওয়েজ কর্পোরেশন থেকে নেওয়া হয়েছিল, যার নাম ছিল হচ্ছে কমেট, ডি হ্যাভিল্যান্ড কমেট। প্রথম জেট পাওয়ার্ড যে এয়ারক্রাফটটা রয়েছে সেটি কলকাতায় নেমেছে, মানে তার রুটের মধ্যে কলকাতা পড়েছে। অর্থাৎ কলকাতা কিন্তু বরাবরই ইন্টারন্যাশনাল ট্রাভেলের একটা কেন্দ্রবিন্দু তখন পর্যন্ত ছিল। কলকাতা যে কলকাতা হয়ে উঠলো, কলকাতার পথঘাটকে ঘিরে যে আমাদের এত কিছু তৈরি হচ্ছে পরবর্তীকালে, কিন্তু কলকাতা হয়ে ওঠার কারণ কিন্তু পথঘাট নয়। কলকাতা হয়ে ওঠার কারণ হুগলি নদীর তীরে কলকাতার যে বিশেষ অবস্থান সেইটি। আমরা এটাও জানি যে সম্ভবত 1500 শেষ দিকে, 1600, আর্লি 1600, সার্কা 1600 ইংলিশে বলবে, এই সময় থেকে কিন্তু ডাচরা এইখানেতে বন্দর করছেন, ট্রেড করছেন এবং ওই জায়গাটা দখল নিয়েছেন, যেটা আজকে যে জায়গাটা আমরা বলতে পারি, আমাদের যে জায়গাটাকে এখন আমরা বাবুঘাট চত্বর বলি, ওইখানের কাছাকাছি একটা জায়গা। এক হিসেবে ওই জায়গাটাকেই বলা হয় গোবিন্দপুরের খাঁড়ি। 3 দিকে জঙ্গল, খাঁড়ি মানে 3 দিকে জঙ্গল। একদিকের জঙ্গল ভেদ করে আপনি যেতে পারেন গোবিন্দপুর গ্রাম, একদিকের জঙ্গল ভেদ করে আপনি যেতে পারেন কলকাতা, আরেক দিকের জঙ্গল ভেদ করে আপনি যেতে পারেন সুতানুটি। সেইখানে নদীটি একটি গোত্তাকে কিছুটা ঢুকছে, সেইখানে ট্যাক্স কালেক্ট করে বেড়াচ্ছে ডাচদের নৌকো। এই যে নৌকোগুলো, এই নৌকোগুলোর নাম হচ্ছে ব্যাংক। আর যে ট্যাক্সটাকে কালেক্ট করে, যেটার থেকে ইংরেজি টোল শব্দটা এসছে, অর্থাৎ রাহা তোলা, তার অরিজিনাল ডাচ প্রতিশব্দটি হচ্ছে চল। ব্যাংক এবং চল, এই দুটোকে কেন্দ্রীভূত করে ইতিহাস স্বীকৃত আমাদের ওইখানকার রাস্তা এবং সেই রাস্তাতে অবস্থিত কোর্টটিকে আমরা আজও বলি ব্যাংকশাল স্ট্রিট এবং ব্যাংকশাল কোর্ট। অরিজিনালি ওই ব্যাংক এবং চল থেকে ব্যাংকশাল এই শব্দটি তৈরি হয়েছে, সেখান থেকে ব্যাংকশাল কোর্টটি শুরু হয়েছে। অর্থাৎ আমরা এটাও জানি যে কলকাতার জনক হিসেবে যাকে অন্তত ইংরেজ জামানায়
তো আমাদের যে ইংরেজি মিথটা ক্রিয়েট করা হয়েছিল, দ্য বিগ ব্রাদার অফ ব্রিটিশ ইন্ডিয়া, যোগ চার্নক, মোটামুটি 1690 রেঞ্জে আমরা ভাবতে পারি যে তিনি নাকি এইখানেতে একটি মোটামুটি ভাবে ওই চত্বরে কোথাও একটি বন্দর কেন্দ্রিক ব্যবসা চালু করে দিয়েছে, মানে তার একটা গদি পত্তন করেছেন ওই চত্বরটা। আমরা জানি যে ক্রমশ ওখান থেকে সরতে 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 আপ টু খিদিরপুর অন দ্য স্ট্র্যান্ড, পুরো এই চত্বরটা জুড়েই কিন্তু ইউরোপিয়ানদের ব্যবসা শুরু হচ্ছে, এবং যত শুরু হচ্ছে, যত চড়ছে, তত কলকাতার অন্যান্য দিকে বিস্তৃতিগুলো হচ্ছে। অর্থাৎ জলপথ পরিবহনই কিন্তু কলকাতাকে কলকাতা বানিয়েছে, এটা ভুললে চলবে না। কলকাতার এই জলপথ পরিবহনে কি আসতো আর কি যেত, মজার ব্যাপার হলো যে দুঃখের এবং করুণ ইতিহাসটি আমরা ভুলে থাকার চেষ্টা করি। প্রাথমিকভাবে অনেক কিছুই যেতে পারে, কিন্তু একটা বড় অংশ ছিল মানুষ যেত। আমরা পালকি, ডুলি এগুলোর শব্দেও দেখেছি যে ইতিহাস তৈরি হচ্ছে খুবই সস্তা কায়িক শ্রমের মানুষদের দিয়ে, আর তারপর তাদের কি অবস্থান হচ্ছে আমরা অতটা খেয়াল করছি। পালকি ডুলি আমরা খেয়াল রেখেছি ইতিহাসের আঙ্গিক হিসেবে। যদি সরাসরি জিজ্ঞেস করা হয় যে আচ্ছা এই যে পালকি ডুলি উঠে গেল, কাহারদের তাহলে কি হলো, আমরা জানি না কাহারদের কি হচ্ছে, কাহাররা কিভাবে বেঁচে থেকেছে, আমাদের যে সামাজিক অবস্থান রয়েছে তাতে তারা তো স্বীকৃত ভাবেই তারা এই ডুলি বাহক ছিল। যখন ডুলি উঠে গেল তাহলে তারা কি করবে আমরা সত্যিই জানি না। যাই হোক, সেই ইতিহাস আরেক দিনের। কলকাতা বন্দরেতে ধরে নিয়ে আসা হতো বিশেষত এই 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 আপার গ্যাঞ্জেস থেকে লোকদের সস্তা কায়িক শ্রমের জন্য, এবং তৎকালীন ভারতবর্ষের যে নিগড়গুলো ছিল, যার মধ্যে এখন স্বীকার করে নেওয়ার সময় হয়েছে একেবারে দুর্দমনীয় একটি কাস্ট সিস্টেম, তার আঙ্গিকের জায়গা থেকে তখন স্বীকৃত ছিল কিন্তু যে মানুষ মানুষকে বিক্রি করে। একটি 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 তৎকালীন যদি ধরা যায় আওয়াধে সেটেলড, আওয়াধের মধ্যে একেবারে আওয়াধ বা ওই চত্বরগুলোতে, ভোজপুর, আওয়াধ, এই চত্বরেতে একেবারেই কৃষিজীবী একটি সাধারণ পরিবার বা কৃষি শ্রমিক একটি সাধারণ পরিবার, তাদের যে যেটুকুন ক্ষেত্র রয়েছে সেইখানে যেভাবে তারা বেঁচে থাকতে পারে, বড় সন্তানকেই তারা মানুষ করতে পারবে, তার পরবর্তীকালের সন্তানদের মানুষ করতে পারবে না, তারা বেঁচে থাকতে পারবে না। এবং পরবর্তীকালে তাই জন্যে এই বড় ভাইটি বাকি ভাইদের বিক্রি করে, এগুলো আমরা দেখেছি, এগুলো ইতিহাসে স্বীকৃত রয়েছে। অনেক সময় এরকম হয়েছে যে মানুষ দেনার দায়ে নিজেকে বিকিয়ে দিতে হয়েছে। এই এদের খোঁজ রাখতো যারা, যাদের থেকে তাই জন্য ছেলে ধরা নামটিও তাদের উপরে কিছুটা বর্তেছে, তাদের বলা হতো আড়কাঠিয়া। আড়কাঠিয়া, এই আড়কাঠি, এই আড়কাঠিরা এই সমস্ত জায়গা থেকে লোক ধরতো, তারপর তাদের ডাউন স্ট্রিমে নিয়ে আসতো কলকাতা। কলকাতায় নিয়ে এসে তাদের তোলা হতো বিভিন্ন ডিপোতে, তার মধ্যে অন্যতম ছিল ক্যালকাটা ডিপো। তার পরবর্তীকালে যতদিন পর্যন্ত স্লেভারি ছিল ততদিন তাদের একেবারে স্লেভ হিসেবে কোথাও নিয়ে যাওয়া হতো। পরবর্তীকালে স্লেভারি চলে গেলেও বিস্তৃতভাবে বিভিন্ন জায়গায় সস্তা শ্রমের জন্য, কঠিন শ্রমের জন্য তাদের পাঠানো। এই লোকেরাই গিয়ে ভিড় করলো ফিজিতে, এই লোকেরাই গিয়ে ভিড় করলো মরিশাসে, এই লোকেদের দিয়েই তৈরি করা হলো কফি চাষের ক্ষেত্র, এই লোকেদের দিয়েই তৈরি করা হলো আখ চাষের ক্ষেত্র। এবং এদের নামের মধ্যে আর এদের গানের মধ্যে রয়ে গেল তাদের ভারতীয়ত্ব। ভারত মহাসাগরকে কেন্দ্র করে তাই বিভিন্ন বিস্তৃত জায়গায় বহু গান পাওয়া যায় যেগুলো টিপিক্যাল ভোজপুরি। তাদের ল্যাঙ্গুয়েজ বিস্তৃতভাবে বলতে গেলে হিন্দুস্তানি, এবং সেগুলো যে পরিবাররা গায় তারা আর কোনো হিন্দুস্তানি শব্দ তাদের জানা নেই, শুধু তাদের জানা আছে অকেশনে এই গানগুলো গাওয়া হয়।
এরকম গানের সংকলন বের করা হয়েছে। দেখা গেছে যে বার্বাডোস, জামাইকাতে লোকেরা বিয়ের দিন কিছু গান গায়, যে গানগুলোর কিচ্ছু মানে তারা জানে না। যার মধ্যে অন্যতম একটা ছিল হচ্ছে, যেদিন তারা বার্বাডোসে গিয়ে নামছে, 5 জন বেরিয়েছিল, 2 জন পৌঁছতে পেরেছে, 3 জন পথে মরে গেছে। সেই মরে যাওয়া লাশগুলোকে নিজেদেরই ফেলে দিতে হচ্ছে, কাঁদতে কাঁদতে নেবে তারা গান গাইছে। পরবর্তীকালে আস্তে আস্তে ওখানে শিকড় গজিয়েছে, অবস্থার উন্নতি হয়েছে। সেই প্রবল দুঃখের পার্সোনাল গান একটা স্মৃতি হয়ে গেছে, গানটার মানে আর জানা নেই। এখন বিয়ের দিন পুরনো নিগড়ের খোঁজেতে ঐতিহ্য মাথায় রেখে গান গাইছে। জানে না যারা গাইছে, তারা গাইছে ভাইয়ের জন্য শোকের গান। সেই গান পরবর্তীকালে হয়ে উঠেছে বিয়ের গান। সেই রকম ইতিহাস কিন্তু কলকাতার নদীর নিগড়ে নিগড়ে রয়েছে, আমরা ভুলেই গেছি, শুধু একটু একটু স্বীকৃতি রয়ে গেছে। যেমন ওই যে গার্ডেন রিচের গল্প বলছিলাম আমরা, ওই গার্ডেন রিচ খিদিরপুরের এক কোণে একটি ঘাট রয়েছে, যেটার নাম এখনো পর্যন্ত লোকমুখে সুরিনাম ঘাট বা বালিঘাট। বালুঘাট বা বালিঘাট কারণ ওখানে বালির চর পড়েছিল বা বালি তোলা হতো। সুরিনাম ঘাট কারণ ওখান থেকে কিন্তু সুরিনামের জন্য আড়কাঠিরা এই লোকদের পাঠিয়ে দিত। যারা এক সাগর পেরিয়ে যেত তাদের নাম হলো বিদেশিয়া, যারা 2 সাগর পাড়ি দিয়ে গেল তাদের নাম হয়ে গেল গিরমিতিয়া। কত নাম, আড়কাঠিরা কত রকম নাম দিল, কেন নিয়ে যাওয়া হতো, কি গান গাইতো, এ রয়ে গেল। ভোজপুর, আওয়াত, ওই চত্বর থেকে কত মানুষ ওইখান থেকে শেষ মাই বাপকে দেখে উঠে চিরকালের মতো বিদেশ চলে গেছে। ইতিহাসের স্বীকৃতি হচ্ছে যে 1873 সালে প্রথম এখনো পর্যন্ত নথিভুক্ত জাহাজটি কলকাতার এই বন্দর ছেড়ে বেরিয়ে সুরিনামেতে গিয়ে পৌঁছয় এবং তারপর সেখান থেকে এক দঙ্গল লোককে নামিয়ে আখের খেতেতে নিয়ে যাওয়া হয়। ইন্টারেস্টিংলি সেই জাহাজটার নাম ছিল লাল্লা রুক। যাই হোক, এরকম অনেকগুলোই আমরা আবার ফেরত আসতে পারবো। আর শেষ গল্প করি যে আমাদের আগের দিন আমরা কলকাতার কালী কাহিনীর সময় কালীঘাটের গল্প বলেছি। আমি এটাও বলেছিলাম যে দইঘাট আছে, ক্ষীরঘাট আছে এবং সেখানে ওই কালী মন্দিরে যাওয়ার ঘাটটির নামই কালীঘাট। এখন আমি ভাবছি যে কালীঘাট একটা তো সময় ছিল যখন নৌকো করে মানুষ ঘাটগুলোতে সত্যি যেত। ওই দিকের গড়িয়ার দিক থেকে, খাল থেকে আরম্ভ করে আস্তে আস্তে সে কালীঘাটে আসছে, বা বাগবাজার থেকে সে কালীঘাটে আসছে। যখন সে নামছিস তখন সে সোজা গেলে পৌঁছবে কালী মায়ের মন্দির, কিন্তু সামনে সে কি পেরিয়ে যাচ্ছে। এখনো দেখবেন ওখানে গেলে রাখা আছে একটা ছোট্ট ঢিবির মতো জিনিস, যার সামনে একটি সিঁদুরে লেপা বেহুলা লক্ষিন্দর রয়েছে। ভারী আশ্চর্য তো, বেহুলা লক্ষিন্দর। খোঁজ করতে করতে গিয়ে দেখলাম যে গড়িয়া মহাশ্মশানের ঘাট যেটা রয়েছে সেইখান থেকে নাকি চাঁদ সদাগর তার পোত চালাতো বলে লেখা রয়েছে। অর্থাৎ নদীমাতৃক বাণিজ্য কলকাতাকে কেন্দ্র করে, সুন্দরবনকে কেন্দ্র করে এইখানে আমাদের যে লৌকিকতার মধ্যে ছিল তা পরবর্তীকালে ইতিহাসে গিয়ে কি রূপ পেল, এ আর এক কলকাতার যানবাহনের কিস্সা। আজ এখানেই শেষ করি, হয়তো আবার কোনোদিন এইরকম ধরনের কোনো কিস্সা নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। নমস্কার।